আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা। এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। তোমরা আরো দেখতে পাচ্ছ আমাদের এই বইটাতে সংযোজিত আছে কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো, আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্যই আমাদের এই প্রচেষ্টা। আমাদের এই বইটাতে কিন্তু অসংখ্য কিউআর কোড রয়েছে। প্রতিটি সমস্যার সাথে তুমি একটি করে কিউআর কোড পাচ্ছ। তুমি যখন সমস্যাটা সমাধান করতে যাবে সেক্ষেত্রে কোনো অসুবিধা অনুভব করলে তুমি কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমে সাথে সাথে একজন শিক্ষক এসে তোমার সাথে প্রশ্নগুলো একটু আলোচনা করবে, যার মাধ্যমে তোমার কোনো ডাউট থাকলে ওগুলো ক্লিয়ার হয়ে যাবে অথবা আয়ত্ত করার ক্ষেত্রে আরেকটু সহজ হবে বলে আমি মনে করি। যারা ইতিমধ্যে আমাদের ইজি বায়োলজি বইটি সংগ্রহ করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সংগ্রহ করোনি তাড়াতাড়ি সংগ্রহ করে নাও। চলো আজকের পর্বে আমরা কুমিল্লা বোর্ড 2019 সালে আসা একটা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। দেখো তো এখানে উদ্দীপক হিসেবে কতগুলা জীবের চিত্র দেওয়া আছে, তাই না? পেনিসিলিয়াম, ব্যাকটেরিয়া, এরপরে দোয়েল পাখি। এখন তোমাদের বোর্ড বইয়ে যতগুলা জীবের চিত্র দেওয়া আছে, মানে অনেক অনেক চিত্র আছে যেগুলো সব কিন্তু তোমার আঁকতে পারার মতো করে আয়ত্ত করা লাগে না, কিন্তু দেখে যাতে চিনতে পারো এরকম করে হচ্ছে আয়ত্ত করে রাখতে হবে। তাহলে তুমি যাতে এই জীবটা দেখে যাতে চিনতে পারো, এটা কি পেনিসিলিয়াম, যেটা ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত একটা জীব। তারপরে ব্যাকটেরিয়া, এটা হচ্ছে তোমার প্রথম যে মনেরা রাজ্যের একটা জীব। তারপরে দোয়েল পাখি, যেটা অ্যানিমেলিয়া। তাহলে এরকম আমি দেখেই হচ্ছে বুঝতে পারলাম। এরপরে ক নাম্বারে কি বলছে দেখো তো, হিস্টোলজি কাকে বলে? হিস্টোলজি আমরা জানি হচ্ছে টিস্যু বিদ্যা, তাই না? জীববিজ্ঞানকে দুইটা ভাগে ভাগ করা হয়েছিল, ভৌত আর ফলিত। ভৌত জীববিজ্ঞানে ওদেরকে ইনক্লুড করা হয়েছিল যেখানে সব তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাহলে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় কোথায়? হিস্টোলজি এরকম একটা শাখা আছে যেখানে জীবের টিস্যুর গঠন, বিন্যাস, কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়, ওইটাই হচ্ছে হিস্টোলজি বা টিস্যু বিদ্যা। এখন এই যে হিস্টোলজি কাকে বলে? ভৌত জীববিজ্ঞানের যে শাখায় এই টিস্যু নিয়ে আলোচনা করা হয়, আলোচনা, পর্যালোচনা, গবেষণা, ওদের গঠন, কার্যাবলী এগুলো নিয়ে আলোচনা করা হয়, ওইটা হচ্ছে হিস্টোলজি। মানে ওই শাখাটাকে হচ্ছে আমরা হিস্টোলজি বলবো। এবার কোষের কোন অঙ্গাণুটি স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে অবদান রাখে? স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে আমরা জানি হচ্ছে সেন্ট্রোজোম, যেটা সেন্ট্রোজোম অবদান রাখে। সেন্ট্রোজোমটা এরকম একটা অঙ্গাণু, দেখো এরকম বৃত্তাকার একটা অঙ্গাণু যেখানের ভিতরে তোমার দুইটা সেন্ট্রিওল অবস্থান করে। দণ্ডাকার ছোট দুইটা অংশ যেগুলো হচ্ছে তোমার সেন্ট্রিওল, আর এখানে ভিতরে কিছু তরল লিকুইড থাকে বা প্লাজমের মতো অংশ থাকে, ওগুলাকে আমরা বলি সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রিওল আর সেন্ট্রোস্ফিয়ার মিলে কি গঠিত হইলো? সেন্ট্রোজোম গঠিত হইলো। এই যে সেন্ট্রোজোমটা আমাদের কোষ বিভাজনের সময় আমরা জানি স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, এরকম মাকো আকৃতির একটা গঠন, তাই না? এই যে মাকো আকৃতির গঠনটা তৈরি করার জন্য এই সেন্ট্রোজোমটা দরকারি। আবার তোমার কোষ বিভাজনের জন্য প্রাণী দেহ থেকে আমরা জানি অ্যাস্টার রে বিচ্ছুরিত হয়। এই অ্যাস্টার রে গুলা বিচ্ছুরিত হওয়ার জন্য তোমার সেন্ট্রোজোমটা কাজ করে। আবার আমরা যে কোনো জীবের চলনাঙ্গ, অর্থাৎ চলাচল করার জন্য, ওই যে মানুষের শুক্রাণুর ক্ষেত্রে আমরা দেখতে পাই ওরা লেজ দিয়ে সাঁতার কেটে হচ্ছে চলাচল করে। তাহলে এই যে ফ্লাজেলা যুক্ত যে অঙ্গগুলা, এগুলা তৈরি করার জন্য কিন্তু সেন্ট্রোজোম কাজ করে। তাহলে এই যে তোমার এই প্রশ্নটাতে কি বললো? স্পিন্ডল যন্ত্র সৃষ্টি। স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে তো সেন্ট্রোজোম কাজ করে, এছাড়াও আর কি কি কাজ করে ওগুলো আমরা জেনে রাখলাম, যাতে প্রশ্নটা যদি ঘুরায় দেয় সেক্ষেত্রেও যাতে তুমি অ্যান্সার করতে পারো। এরপরে গ নাম্বারে কি বলছে দেখো তো, চিত্র বি এর কোষ বিভাজন পদ্ধতি ব্যাখ্যা করো। চিত্র বি তে কি ছিল? ব্যাকটেরিয়া ছিল। এখন ব্যাকটেরিয়ার কোষ বিভাজন পদ্ধতি হচ্ছে সবচেয়ে সরলতম কোষ বিভাজন পদ্ধতি, যেখানে হচ্ছে তোমার দ্বি বিভাজন পদ্ধতি বা অ্যামাইটোসিস আমরা দেখতে পাই। কোষ বিভাজন হচ্ছে তিনটা মানে ভাবে হইতে পারে, অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস, যার ভিতরে অ্যামাইটোসিস হচ্ছে সবচেয়ে সরলতম একটা প্রসেস। কিভাবে হয় দেখো তো, প্রথমে একটা মাতৃকোষ থাকে। এই যে দেখো একটা মাতৃকোষ, ওইটার মাঝখান বরাবর খাজ সৃষ্টি হয়। এই যে একটা মাতৃকোষের মাঝ বরাবর হচ্ছে তোমার খাজ সৃষ্টি হইতে থাকবে। খাজ সৃষ্টি হওয়ার কারণে এখানে যে সেন্ট্রোজোমগুলা থাকে, সেন্ট্রোজোম না, এখানে হচ্ছে সাইটোপ্লাজমগুলা, নিউক্লিয়াসগুলা হচ্ছে মাঝ বরাবর হচ্ছে সংকুচিত হয়ে যায়, যার কারণে ওই খাজটা যখন আস্তে আস্তে আরো গভীর হইতে থাকে, খাজ বরাবর দুইটা কোষ আলাদা হয়ে যায়। তাহলে একটা মাতৃকোষ থেকে সরল একটা প্রসেসের মাধ্যমে শুধুমাত্র খাজ সৃষ্টি হলো, খাজ গভীর হওয়ার মাধ্যমে দুইটা কোষ আলাদা হয়ে গেল। আমরা কি পাইলাম? দুইটা অপত্য কোষ পাইলাম। অপত্য কোষ বলতে সদ্য সৃষ্ট বা নতুন সৃষ্ট বাবু কোষগুলাকে বোঝাচ্ছে। তাহলে একটা মাতৃকোষ থেকে দুইটা বাবু কোষ আমরা পাইলাম। কিভাবে পাইলাম? শুধুমাত্র মাঝখানে খাজ সৃষ্টি হয়ে গেল। অনুন্নত জীবগুলোর ক্ষেত্রে আমরা এই অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিটা দেখতে পারি। তুমি অবশ্যই এই চিত্রটা এঁকে দিবা অ্যামাইটোসিস পদ্ধতি যখন আসবে, আর হচ্ছে এখানে কিছু বর্ণনা দিয়ে দিবা যে নিম্ন শ্রেণীর জীবে এগুলা ঘটে, এটা সরলতম একটা প্রক্রিয়া। দেখো কি বলছে, বিভাজন পদ্ধতিটা ব্যাখ্যা করতে বলছে। তাহলে ব্যাকটেরিয়া যে প্রথমে তুমি চিত্র বি দেখে বুঝতে পারছো, ওইটা হচ্ছে বলে দিবা প্রথমে যে চিত্র বিটা হচ্ছে ব্যাকটেরিয়া, যেটা আদিকোষী একটা জীব। আদিকোষী জীবের আমরা জানি হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত থাকে না, এটা হচ্ছে আদিকোষ আর প্রকৃত কোষের ভিতরে সবচেয়ে মেইন যে পার্থক্যটা। তাহলে ওদের নিউক্লিয়াস যেহেতু সুগঠিত থাকে না, ওদের কোষ বিভাজন পদ্ধতিও একদম মানে
নিম্ন শ্রেণীর জীবেদের ক্ষেত্রে আমরা হচ্ছে এরকম সহজ একটা প্রসেস দেখতে পাই যেখানে মাতৃকোষটা খাদ্য সৃষ্টির মাধ্যমে 2টা কোষ তৈরি করে ফেলছে। তাহলে এই কথাগুলো এখানে একটু বর্ণনা দিয়ে দিবা আর চিত্রটা দিয়ে দিবা। গ নাম্বারের জন্য এতটুকুই এনাফ। ঘতে কি বলছে দেখো তো, চিত্র এ এবং সি এর মধ্যে কোনটা উন্নত? এ আর সি এর ভিতর এ হচ্ছে ফানজাই আর সি হচ্ছে অ্যানিমেলিয়া, তাই না? তোমাকে এখন আমি একটা চোরাই বুদ্ধি শিখাই। 5টা রাজ্য আমাদের আছে, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। অবশ্যই তোমাকে এই 5টা রাজ্য সিরিয়ালে মনে রাখতে হবে। 1 নম্বর রাজ্য যদি আমি বলি সেক্ষেত্রে তোমাকে মনেরাই বুঝতে হবে, তারপরে 2 নম্বর বললে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এই 5টা রাজ্যের ভিতর প্রথম যে রাজ্যটা ও হচ্ছে সবচেয়ে অনুন্নত, তারপরে আরেকটু উপরে যখন যাবা প্রোটিস্টাতে যাবা ও আরেকটু উন্নত, তারপরটা আরো উন্নত, 4, 5 নাম্বারটা আরো বেশি উন্নত। তাহলে এই যে চোরাই বুদ্ধি দিয়ে তুমি সহজে বুঝে ফেলতে পারতেছো যে ফানজাইয়ের তুলনায় কিন্তু অ্যানিমেলিয়া বেশি উন্নত, কারণ মনেরা, প্রোটিস্টা, ফানজাই 3 নম্বরে আসে, তারপর প্লান্টি, অ্যানিমেলিয়া আরো মানে 5 নম্বরে। সেক্ষেত্রে দোয়েল পাখি হচ্ছে বেশি উন্নত, অ্যানিমেলিয়া রাজ্যটা বেশি উন্নত। কিন্তু গ নাম্বারের জন্য তো তোমার এই চোরাই বুদ্ধি দিয়ে ধরে এই 2 লাইন লিখলে তো হবে না, সেক্ষেত্রে আমাদের বর্ণনাগুলো লিখতে হবে। কিভাবে লিখবো? আমরা 2টা রাজ্যেরই বৈশিষ্ট্যগুলো লিখে দিব, তাহলে বৈশিষ্ট্যগুলো অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারবো যে কে বেশি উন্নত। তাহলে চলো ফানজাইয়ের বৈশিষ্ট্যগুলো কি কি দেখো তো। এদের নিউক্লিয়াস সুগঠিত প্রকৃতকোষী একটা জীব, ঠিক আছে, নিউক্লিয়াস সুগঠিত উন্নত একটা বৈশিষ্ট্য। এদের দেহ এককোষী বা মাইসেলিয়াম। এখন বলো মাইসেলিয়াম কি জিনিস? মাইসেলিয়াম মানে হচ্ছে সরু সুতার মতো অংশ। মাইসেলিয়াম মানে হচ্ছে সরু সুতার মতো অংশ। তারপর দেখো ফানজাই রাজ্যের জীবগুলা এরা অধিকাংশ হচ্ছে জলজ, স্থলজ মানে হচ্ছে স্থলে বাস করে। মৃতজীবী মানে হচ্ছে মৃত জীব দেহ থেকে তোমার পুষ্টি শোষণ করে বেঁচে থাকে। এরপরে পরজীবী অন্য কোনো জীব দেহ থেকে পুষ্টি শোষণ করবে, কিন্তু সেই জীব দেহটা হচ্ছে মৃত হবে না। তাহলে মৃতজীবী পরজীবী হয় এই রাজ্যের যে জীবগুলা। তারপরে কোষ প্রাচীর কাইটিন বস্তু দ্বারা গঠিত। ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। এখন দেখো ক্লোরোপ্লাস্ট যদি অনুপস্থিত থাকে, ক্লোরোপ্লাস্টের ভিতরে আমরা জানি হচ্ছে ক্লোরোফিল নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে, যার কারণে যে কোনো জীবদেহ তোমার সবুজ বর্ণ ধারণ করে। তাহলে ক্লোরোপ্লাস্ট যদি না থাকে সেক্ষেত্রে একটা জীব কখনোই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, যেটা আমরা এই যে 2 নম্বর ধাপটাতেই তো হচ্ছে বলে ফেলছি। 3 নম্বর ধাপটাতে কি বলছিলাম যে মৃতজীবী আর পরজীবী মানে হচ্ছে ওরা মৃত জীব দেহ থেকে পুষ্টি নিচ্ছে, তাহলেই তো বোঝা যায় যে ওরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, বিধায় তো অন্য জীবদেহ থেকে পুষ্টিটা অ্যাবজর্ব করে নিচ্ছে। তাহলে খাদ্য গ্রহণ কিভাবে হয়? শোষণ পদ্ধতিতে ঘটে। এরপরে দেখো অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্যগুলা কি বলছে। ওদেরও নিউক্লিয়াস সুগঠিত, ওরা বহুকোষী। কিন্তু এই যে ফানজাইয়ের ক্ষেত্রে দেখো এককোষী বলছিলাম, তাই না? এককোষী, আর এখানে অ্যানিমেলিয়া হচ্ছে বহুকোষী। একটা কম্প্যারিজমে কিন্তু অ্যানিমেলিয়া জিতে গেল। এরপরে এদের কোষে কোনো জড় কোষ প্রাচীর, প্লাস্টিড আর কোষ গহ্বর থাকে না। কি জন্য থাকবে? এটা তো উদ্ভিদের বৈশিষ্ট্য। আমরা উদ্ভিদ আর প্রাণী কোষ যখন পার্থক্য করছিলাম তখন কিন্তু এরকম দেখছিলাম যে জড় কোষ প্রাচীর উদ্ভিদ কোষে থাকে। অ্যানিমেলিয়া বলতে হচ্ছে মানে অ্যানিমেল বা প্রাণীদেরকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে প্রাণী কোষে এটা থাকে না। প্লাস্টিডও থাকে না, ওরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। কোষ গহ্বরও থাকে না। আসলে প্রাণী কোষে কোষ গহ্বর থাকে, খুব ছোট পরিমাণ, মানে ছোট গহ্বরটা থাকে, যেটা নেই বললেই চলে। এবার প্লাস্টিক না থাকার কারণে এরা হচ্ছে পরভোজী বা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এদের দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। দেখো এটা কিন্তু একটা উন্নত বৈশিষ্ট্য, জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এরা যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। এই যে ওরা কিভাবে করছিল? হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে। হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে, অর্থাৎ n সংখ্যক এরকম একটা স্পোরের মাধ্যমে। কিন্তু এই জায়গায় দেখো যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। তাহলে একটা উন্নত বৈশিষ্ট্য, যেখানে অ্যানিমেলিয়া আবার জিতে গেল। এবার পরিণত ডিপ্লয়েড পুরুষ আর স্ত্রী জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট সৃষ্টি হয়। 2টা গ্যামেট, পিতা থেকে আসবে একটা, মাতা থেকে আসবে একটা। ওই 2টা গ্যামেট মিলনের মাধ্যমে নতুন একটা জীবদেহ তৈরি হবে। এরপরে ভ্রূণের বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলা আমরা পড়লাম ফানজাইয়ের ক্ষেত্রে, অ্যানিমেলিয়ার ক্ষেত্রে, এই বৈশিষ্ট্যগুলো কম্পেয়ার করলে কি দেখা যায়? তোমার কোষের ধরন, তারপরে জীবন ধারণ, তারপরে বংশগতি, এই সবগুলো অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাই যে অ্যানিমেলিয়া জীবটা হচ্ছে মানে অ্যানিমেলিয়া রাজ্যের জীবটা বেশি উন্নত। সেক্ষেত্রে আমরা কি বলবো? দোয়েল পাখিটা হচ্ছে বেশি উন্নত। তাহলে এভাবে যেই বৈশিষ্ট্যগুলো আলাদা করে 2টা প্যারা করে এই কথাগুলোই আমি যেগুলো তোমাকে বুঝাই বললাম, এই কথাগুলোই যদি সুন্দর করে পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ সিকিউতে তোমরা একটা স্ট্যান্ডার্ড মার্কস সিকিউর করতে পারবা। প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য এফেক্টিভ একটা প্রসেস, যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। তাহলে আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।